outro pesando me koi desse kam korban korban plus সবাই কেমন আছো? শুভ সকাল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, আমার ইন্টারনেটের সমস্যার কারণে আমার কানেক্টেড হতে দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত। কি এনে আয়, ক্লাস করতেছি। বন্ধের আগে আমরা পলাশী যুদ্ধ পর্যন্ত শেষ করেছিলাম না? আজকে আমরা তারপর থেকে শুরু করব। আচ্ছা, আজকে আমরা এখান থেকে শুরু করব। পলাশী যুদ্ধের ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি। তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিন শেয়ার করেছি? জি ম্যাম। আচ্ছা, পলাশী যুদ্ধে যারা কিনা এই যে বিশ্বাসঘাতকতা করেছিল এই বাংলার সাথে, বাংলার নবাবের সাথে, এদের প্রত্যেকের পরিণতি কিন্তু খুব ভয়াবহ ছিল এবং এরা কেউই কিন্তু স্বাভাবিক মৃত্যু পায় নাই, প্রত্যেকে অপঘাতে মারা গিয়েছে। তো অপঘাতে মারা গেছে এগুলো আমরা মানে যখন তোমরা পড়বা না, পড়তে গেলে দেখো তোমাদের গায়ে কাটা লাগবে, কারণ মৃত্যুগুলো স্বাভাবিক ছিল না। প্রথমে হচ্ছে মীর জাফরকে দেখো, মীর জাফরের মৃত্যুটা কেমন ছিল। মীর জাফর হচ্ছে সব থেকে বড় বিশ্বাসঘাতকতাটা করেছিল। সে সে হচ্ছে অনেক বছর বেঁচে ছিল ঠিকই, তবে সে পাগল হয়ে গিয়েছিল। সে একটা রোগে আক্রান্ত হয়ে মানে সে একটা রোগে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সে মীর জাফর মৃত্যু হয়, তবে মৃত্যুর আগে সে পাগল হয়ে গিয়েছিল। আর এরপর হচ্ছে লর্ড ক্লাইভ হচ্ছে এত বেশি দুর্নীতি করেছিল, তাই সে তো সে সময় প্রচুর অর্থ উপার্জন করে এবং ব্রিটেনের সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে তার অর্থের উৎস নিয়ে যখন পার্লামেন্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং যখন বিচারের আদালতে তাকে দাঁড় করানো হয় এবং তার অভিযোগ প্রমাণিত হয়, তখন সে এই অপমানটা সহ্য করতে না পেরে সে নিজে ছুরি দিয়ে নিজেকে মানে আত্মহত্যা করে। তারপর হচ্ছে মীর মদন, সে বজ্রপাতে মারা যায়, কারণ মীর মদন হচ্ছে মীর জাফরের ছেলে ছিল। মীর মদনের মাথায় হাত রেখে মীর জাফর বলেছিল যে সে এই দেশের সাথে গাদ্দারি করবে না, কিন্তু পরবর্তীতে বজ্রপাতে মীর মদনের মাথার উপর বজ্রপাত হয়, যে মাথা ধরে মীর জাফর কথা দিয়েছিল যে সে বাংলার সাথে বেইমানি করবে না। মীর মদন বজ্রপাতে সেভাবে মারা যায়। ঘসিসি বেগম নৌকাডুবিতে মারা যায়। অমিচাঁদকে মীর কাসিম হত্যা করে এবং জগৎ শেঠকেও মীর কাসিম হত্যা করে। তো সবাই হচ্ছে অপঘাতে মারা যায়, স্বাভাবিক মৃত্যু কেউই পায় নাই। তো খারাপ মানুষের পরিণতি যে খারাপ হয়, আমরা এই পলাশী যুদ্ধের যারা বিশ্বাসঘাতক ছিল তাদের পরিণতি দেখে আমরা জানতে পারি। আমরা আজকে বক্সারের যুদ্ধ পড়বো। বক্সারের যুদ্ধটা তোমাদের এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা বড় প্রশ্ন হিসাবে আসে, এই জন্য বক্সারের যুদ্ধটা
গুরুত্ব সহকারে পড়বো। ম্যাম কেউ কেউ মনে হয় ওয়েটিং এ আছে। আচ্ছা আমি দেখতেছি। স্ক্রিনে এত কিছু রাখা যায় না, একটা তাহলে আমি লেখাই দেখতে পাই না, কোথায় যে রাখি। আচ্ছা, সংঘর্ষের সূত্রপাত হয় হচ্ছে পাটনা থেকে। বক্সারের যুদ্ধ হচ্ছে নবাব মীর কাসিম ও তার মিত্র শক্তির সাথে ইংরেজদের যুদ্ধ। আমরা জানি যে পলাশী যুদ্ধে যখন নবাবের মৃত্যুর পরে যে আলীগড় সন্ধি হয়, সেই সন্ধি অনুযায়ী হচ্ছে মীর জাফরকে ক্ষমতায় বসানো হয়, কিন্তু মীর জাফর বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই, তাকে সরিয়ে পরবর্তীতে তার জামাতা মীর কাসিমকে মসনদে বসানো হয়। তো সে ছিল স্বাধীন চেতা প্রকৃতির, সে ইংরেজরা যে তাকে পুতুল নবাব হিসেবে রাখবে, যেটা মীর জাফরকে করছিল, সেটা সে মেনে নিতে পারে নাই। তো এটা হচ্ছে সূত্রপাত তাদের যুদ্ধের ইংরেজদের সাথে। নবাব মীর কাসিম তার মিত্র শক্তির সাথে ইংরেজদের যুদ্ধ হচ্ছে বক্সারের যুদ্ধ। পলাশী যুদ্ধ এরপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা মনে করতো যে বাংলার ঐশ্বর্য অফুরন্ত, ফলে তাদের লোভ লালসার মাত্রা ছড়িয়ে যায়। সে কারণে কোম্পানির পরিচালকগণ আদেশ দেন যে বাংলার আয় থেকে বোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সির ব্যয় নির্বাহ করতে, এর রাজস্ব আয় দ্বারা ভারত হতে কোম্পানি রপ্তানি পণ্য ক্রয় করতে হবে। এসব করতে করতে কিন্তু মুর্শিদাবাদের ফান্ড কিন্তু একদম শূন্যের কোটায় চলে আসে। বাংলা সম্পদ পাচারের উদ্দেশ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাবের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্প ছিল। বাংলার নতুন নবাব মীর জাফর বুঝতে পারেন যে তার পক্ষে ইংরেজ কোম্পানি ও কর্মচারীদের দাবি সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব নয়। একদিকে কোম্পানির কর্মকর্তাগণ তাদের দাবি পূরণে নবাবের ব্যর্থতার সমালোচনা করতে থাকেন, কাজেই কোম্পানি নবাবকে তার জামাতা মীর কাসিমের হাতে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়। মীর কাসিম কোম্পানির কর্মকর্তাদের প্রচুর অর্থ প্রদান করেন, কিন্তু তিনি ইংরেজদের প্রত্যাশা পূরণের বিষয়টি কৌশলে পরিহার করেন এবং অচিরেই বাংলায় ইংরেজদের অবস্থান এবং উচ্চাভিলাষ চরিতার্থ করার পথে হুমকি হয়ে দাঁড়ান। তার বিশ্বাস ছিল যেহেতু তাকে বাংলার মসনদে বসানোর জন্য তিনি কোম্পানি এবং কর্মকর্তাদের যথেষ্ট উপহার দিয়েছিলেন, কাজেই তাকে স্বাধীনভাবে বাংলার শাসন চালাবার সুযোগ দেয়া হবে। আচ্ছা, ইংরেজ কোম্পানির কর্মকর্তাগণ কর্তৃক 1717 সালে বাদশাহী ফরমান এবং এর অপব্যবহার রোধে নবাবের প্রয়াসকে ইংরেজরা মোটেও পছন্দ করেনি। এসব ইংরেজ কর্মকর্তারা বিদেশে রপ্তানিযোগ্য কিংবা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য তাদের মালামাল শুল্ক মুক্ত করবার দাবি জানায়। ইংরেজ বণিকগণ শুল্কমুক্ত ব্যবসায়ের অনুমতিপত্র বা দস্তক বন্ধুর প্রতি ভারতীয় ব্যবসায়ীদের কাছে অবৈধভাবে বিক্রয় করার ফলে ওইসব ব্যবসায়ী অভ্যন্তরীণ শুল্ক ফাঁকি দিত, ফলে সৎ ভারতীয় ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে থাকে। কারণ তোমার দেশীয় পণ্যগুলা যদি তোমার যে ব্যয় বহন করে তুমি উৎপাদন করছো, আর বিদেশি পণ্যগুলো যদি তুমি ট্যাক্স ফ্রি ভাবে আমদানি করে ফেলো, তাহলে কিন্তু যে বাজারটা হবে সেই বাজারে কিন্তু দেশীয় পণ্য আর টিকে থাকতে পারবে না। ফলে যেটা হচ্ছে দেশীয় সব বিপণনকারীরা ক্রমেই ক্ষতিগ্রস্ত হতে থাকে।
এরপর ভারতীয় সরকারি কর্মকর্তা জমিদারদের কোম্পানি কর্মচারীদের উপর ঘুষ প্রদানের চাপ থেকে রেহাই দেওয়ার চেষ্টা করে এবং কোম্পানির নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করে বাংলাকে শক্তিশালী করে তুলতে সচেষ্ট হন। এসব ইংরেজদের পছন্দ ছিল না। বিদেশি ব্যবসায়ীরা স্থানীয় ব্যবসায়ীদের সমপর্যায়ভুক্ত হতে কিছুতেই রাজি ছিল না। বাস্তব সত্য এটা ছিল যে বাংলায় দুই প্রভুর শাসন সম্ভব ছিল না, একদিকে কোম্পানি আর একদিকে মীর কাসিম। মীর কাসিম মনে করতেন যে তিনি একজন স্বাধীন শাসক, আর ইংরেজরা চাইতো যে তিনি যেন তাদের হাতের ক্রীড়নক হিসেবে কাজ করে। যেহেতু তারাই তাকে ক্ষমতায় বসিয়েছে, ফলে উভয়ের মধ্যে সংঘর্ষটা অনিবার্য হয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাত হয়েছে পাটনা থেকে। সেখান থেকে এক ইংরেজ কর্মকর্তা এবং নবাব পরস্পরকে উত্তেজিত করে নিজেদের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটান। 1763 সালে গ্রীষ্মে যুদ্ধ শুরু হয়। পরপর 4টা খণ্ড যুদ্ধ হয়। নবাবের নতুন বাহিনী পরাজিত হয়। মীর কাসিম প্রথমে পাটনা, পরে অযোধ্যায় পালিয়ে যায়। অযোধ্যায় তিনি নবাব সুজাউদ্দিন এর সমর্থন লাভ করে এদের সাথে মিলিত হন পলাতক মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এখানে হচ্ছে দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে ইংরেজরা, আরেকটা পক্ষ হচ্ছে ত্রিশক্তি। একটা হচ্ছে মীর কাসিম, আরেকটা হচ্ছে নবাব সুজাউদ্দৌলা, আর 3 নম্বর হচ্ছে সর্বশেষ যে মুঘল সম্রাট ছিল দ্বিতীয় শাহ আলম। এই তিনজনকে নিয়ে ত্রিশক্তি। 1764 সালে শরৎকালে পুনরায় যুদ্ধ হয়। 22 অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে সংগঠিত হয়। এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। বাদশাহ দ্বিতীয় শাহ আলম পুনরায় ইংরেজ শিবিরে আশ্রয় নেয়। সুজাউদ্দৌলা রোহিলাখণ্ডে পালিয়ে যান আর অযোধ্যায় ইংরেজ বাহিনী পদানত হয়। মীর কাসিম নিরুদ্দেশ হয়ে যান এবং তার সম্পর্কে আর তেমন কিছু জানা যায়নি। বক্সারের যুদ্ধকে একটা চূড়ান্ত যুদ্ধ বলা যায়। এই যুদ্ধের পর বাংলা ইংরেজ কোম্পানির শাসনের অধীনে আবদ্ধ হয়। এতদিন পর্যন্ত ইংরেজরা ছিল ক্ষমতার ভাগাভাগি, সুযোগ সুবিধা আদায়ের জন্য শাসকের প্রতিদ্বন্দ্বী। তাদের ক্ষমতা লাভ নিতান্তই আকস্মিক ও অনিশ্চিত। বক্সারের যুদ্ধের পর ইংরেজদের ক্ষমতা হয়ে ওঠে অপ্রতিরোধ্য এবং তারা রাজকীয় স্বীকৃতি লাভের কাছাকাছি এসে পৌঁছায়। এই যুদ্ধের পর অযোধ্যার ভাগ্য কোম্পানির অনুকম্পার উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং বাংলার ব্রিটিশদের চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম হয়। বাংলার নবাব তার অভ্যন্তরীণ বৈদেশিক নিরাপত্তার জন্য ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। অর্থাৎ পুরোপুরি ভাবে বাংলা এখন কোম্পানির হাতে নির্ভর করছে। আর বাংলার নিজস্ব বলে আর কিছুই রইল না। তারপর হচ্ছে 1765 সালের 20 ফেব্রুয়ারি স্বাক্ষরিত চুক্তি মোতাবেক বাংলার নামমাত্র নবাবকে তার সেনাবাহিনীর অধিকাংশই ভেঙে দিতে হয় এবং কোম্পানি কর্তৃক মনোনীত একজন ডেপুটি সুবাহদারের মাধ্যমে বাংলা শাসন কার্য চালাতে হয়। কোম্পানির অনুমোদন ব্যতীত সেই ডেপুটি সুবাহদারকে বরখাস্ত করার ক্ষমতাও নবাবের ছিল না। মানে নবাব এই পরিমাণ ক্ষমতাহীন নবাবে পরিণত হয় যে তার হাতে কোনো ক্ষমতা নেই। সে শুধু দায়িত্ব পালন করবে। ক্ষমতাটা কার হাতে থাকবে? কোম্পানির হাতে। এরূপ কোম্পানি বাংলার প্রশাসনিক ব্যবস্থার উপর সর্বময় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কোম্পানি মুঘল সাম্রাজ্যের নামমাত্র সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। এভাবে বাংলার উপর কোম্পানির নিয়ন্ত্রণ বৈধতা পায় এবং তৎকালীন ভারতের সবচেয়ে সমৃদ্ধ প্রদেশ বাংলার রাজস্বের এখতিয়ারের কোম্পানির উপর ন্যস্ত হয়। দিওয়ান হিসেবে কোম্পানি সরাসরি রাজস্ব আদায় করত। এখানে বলে রাখি, দিওয়ান বলতে বোঝায় হচ্ছে রাজস্ব আদায় করার যে ক্ষমতা, সেটাকে বলা হয় দিওয়ান। দিওয়ানি পাওয়া মানে হচ্ছে এখন থেকে কোম্পানি রাজস্ব আদায় করতে পারবে। আর অন্যদিকে নবাবের পক্ষে ডেপুটি সুবাহদার মনোনীত করার অধিকার লাভ করার মাধ্যমে কোম্পানি প্রশাসনিক ব্যাপারেও এখন থেকে হস্তক্ষেপ করার সুযোগ পেয়ে যায়। তারা প্রত্যক্ষভাবে প্রদেশের রাজস্ব, সেনাবাহিনীর উপর, পরোক্ষভাবে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। তাহলে কোম্পানির হাতে রাজস্ব রয়ে গেল এবং প্রশাসনিক ক্ষমতাটাও কোম্পানির হাতেই রয়ে গেল। নবাবের হাতে থাকলো শুধু, নবাব তো না, এখন হচ্ছে সুবাহদার, সে শুধু হচ্ছে দায়িত্বগুলো পালন করবে, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা থাকছে না। এভাবে ইংরেজরা কোনো দায় দায়িত্ব গ্রহণ ছাড়াই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়। নবাব ও তার কর্মচারীদের প্রশাসনিক দায়িত্ব থাকলো, কিন্তু তা বাস্তবায়ন করার কোনো ক্ষমতা থাকলো না। এখন এটা বক্সার যুদ্ধ হচ্ছে আমাদের এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের মধ্যে একটা। এই অধ্যায় মানে আমরা প্রথম যে অধ্যায়টা পড়েছি, এখানে হচ্ছে পলাশী যুদ্ধ আর বক্সার যুদ্ধ, এই দুইটা থেকে ঘুরে ফিরে বড় প্রশ্নগুলো আসে। আমি বিগত বড় প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে বলবো। তো এখানে উদ্দীপকে যেটা আসে সেটা হচ্ছে বক্সার যুদ্ধের কারণ জানতে চাইবে, তাৎপর্য জানতে চাইবে, মীর কাসিমের পরাজয়ের কারণ জানতে চাইবে। তো আমরা ধাপে ধাপে এগুলাতে যাব। আচ্ছা, এখন আমরা কারণগুলা দেখি। বক্সারের যুদ্ধের কারণ।
বক্সার যুদ্ধের কারণগুলোকে কয়েকটা সাব পার্টে ভাগ করা হয়েছে। এখানে রাজনৈতিক কারণ দুইটা। মুঙ্গেরের রাজধানীর স্থানান্তর। সিংহাসনে আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব করার জন্য রাজধানী স্থানান্তরিত করে মুঙ্গেরে। বাংলার রাজধানী মুর্শিদাবাদ ছিল ইংরেজদের প্রভাবিত, তাই তিনি রাজধানী স্থানান্তরের পরিকল্পনা করেছিল, যেটা ইংরেজরা মেনে নিতে চায় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে বৈধ ফরমান লাভ। মীর কাসিম ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে অবৈধভাবে বাংলা সিংহাসন লাভ করেন। তিনি নিজেকে বৈধ নবাব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করে। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের ফরমান নিয়েছিলেন, এই ব্যবস্থাও ইংরেজরা মেনে নেয় নাই। ফলে ইংরেজদের সাথে এই মীর কাসিমের দ্বন্দ্বের সূত্রপাত হয়। সামরিক কারণগুলো দেখি। ইউরোপীয় রণকৌশল গ্রহণ। আমরা পলাশী যুদ্ধরা আমরা জানি যে এই বাংলার প্রথম যুদ্ধ, আমরা বাংলার প্রথম হচ্ছে কোম্পানির সাথে যুদ্ধ আমরা বড় একটা যুদ্ধ হিসেবে জানি, কিন্তু ওইটা কিন্তু প্রকৃত যুদ্ধ ছিল না। কারণ পলাশী যুদ্ধে কিন্তু এই আধুনিক সমরাস্ত্রের ব্যবহার নামমাত্র ছিল, সেখানে তেমন কোনো অস্ত্রের ব্যবহার ছিল না। প্রকৃত যুদ্ধ ছিল হচ্ছে বক্সারের যুদ্ধ, কারণ এখানে আধুনিক সমরাস্ত্রের ব্যবহার হয়েছিল। এবং পলাশী যুদ্ধে কিন্তু একটা পক্ষ অনেক বেশি শক্তিশালী, আরেকটা পক্ষ কিন্তু দুর্বল ছিল, এবং সেখানে যুদ্ধের থেকে অনেক বেশি ষড়যন্ত্র বেশি ছিল। কিন্তু বক্সারের যুদ্ধে আসলেই যুদ্ধ হয়েছে, এবং এই জন্য এটাকে প্রকৃত বা মানে আধুনিক কালের যেটা প্রকৃত যুদ্ধ আমরা সেটা বলতে পারি। তো এই যুদ্ধের সামরিক কারণগুলো ছিল ইউরোপীয় রণকৌশল গ্রহণ। নবাব মীর কাসিম চিরাচরিত রণকৌশলের পরিবর্তে উন্নত ইউরোপীয় ধাঁচে সেনাবাহিনীকে মজবুত করতে চেয়েছিলেন। এই জন্য তিনি আর্মেনীয় গ্রেগরিকে প্রধান সেনাপতি এবং ফরাসি সম্রুকে এবং আর্মেনীয় মার্কারকে সহ সেনাপতি পদে নিযুক্ত করেছিলেন। অর্থাৎ তিনি ফরাসিদের, তখন আমরা দেখেছিলাম না যে ব্রিটিশরা হচ্ছে বাংলার বিরুদ্ধে আর ফরাসিরা বাংলাকে সমর্থন দিচ্ছে। আমরা আগের আলোচনাগুলোতে দেখেছিলাম যে ইংরেজ আর ফরাসিরা সবসময় মানে দুইটা বিপরীত অবস্থানে থাকে। এর মধ্যে যেহেতু ইংরেজরা নবাবের বিরুদ্ধে গিয়েছে, তখন স্বাভাবিকভাবেই ফরাসিরা কিন্তু বাংলাকে সমর্থন দিচ্ছিল, বাংলার নবাবকে সমর্থন দিচ্ছিল। তো ফরাসিরা তখন মীর কাসিমকেও সমর্থন দেয়। আর দ্বিতীয়ত আগ্নেয়াস্ত্র নির্মাণের কারখানা প্রতিষ্ঠা। মীর কাসিম উপলব্ধি করেছিলেন যে তার সেনাবাহিনীর অন্যতম দুর্বলতার কারণ হচ্ছে উন্নত আগ্নেয়াস্ত্রের অভাব। এই অসুবিধা দূর করবার জন্য তিনি মুঙ্গেরে কামান, বন্দুক, গোলা বারুদের কারখানা গড়ে তুলেছিলেন। বলা বাহুল্য মীর কাসিমের এইসব কার্যকলাপ ইংরেজরা সহ্য করতে পারে নাই। এরপর আমরা অর্থনৈতিক কারণগুলো দেখি। আর্থিক সমস্যা। চুক্তি মতো নবাব বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রাম জেলার রাজস্ব ইংরেজদের দিয়ে নিয়ন্ত্রণ মুক্ত হন। এরপর তিনি 13% ভূমি রাজস্ব এবং শেষ আবওয়া বৃদ্ধি করেন। হিসাব পরীক্ষা করে অর্থ তছরূপকারী রাজস্বকারীদের জরিমানা করেন। আলীবর্দী ও মীর জাফরের পরিবারের যে সঞ্চিত অর্থ বাজেয়াপ্ত করেন, সেটা জগৎ শেঠ পরিবারের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করেন। এর ফলে নবাবের আর্থিক সচ্ছলতা এলেও ইংরেজদের সঙ্গে তার সম্পর্কটা খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে যাদের কাছ থেকে তিনি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন, তারা ছিল ইংরেজদের কাছের লোক। দ্বিতীয়ত হচ্ছে দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহার। ইংরেজরা দেশীয় বণিকদের উপর শুল্ক আরোপ করে নিজেদের শুল্কটা প্রত্যাহার করে, কিন্তু তারা দেশীয় বণিকদেরকে ব্যবসার ক্ষেত্রে একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন করে দিয়েছিল। তো মীর কাসিম করলো কি, দেশীয় বণিকদের শুল্কটা প্রত্যাহার করে নিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফররুখ শিয়রের কাছ থেকে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করেছিল। আমরা ফররুখ শিয়রের ফরমান পড়েছিলাম। কিন্তু কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসাতে এই ফরমানের অপব্যবহার করতে থাকে। এতে নবাব ও দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হন। এরকম অবস্থায় নবাব দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ফলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ চরম আকার ধারণ করে। এই সমস্ত ঘটনার মিলিত পরিণাম হচ্ছে 1764 সালের বক্সারের যুদ্ধ। তো আমরা এখানে কতগুলো কারণ পেলাম, সামরিক কারণ পেলাম, অর্থনৈতিক কারণ পেলাম, রাজনৈতিক কারণ পেলাম। এই প্রশ্নটা আসে কিন্তু পরীক্ষায়, সেটা হচ্ছে মীর কাসিমের পরাজয়ের কারণ, মীর কাসিমের ব্যর্থতার কারণ। এই হচ্ছে মীর কাসিমের ছবি, আর ব্যর্থতার কারণগুলো হচ্ছে আমরা দেখি আমাদের বই সুন্দর করে দেওয়া আছে, এগুলো আলাদা করে নোট করার প্রয়োজন পড়বে না তোমাদের।
মীর কাসিমের একটা প্রথম ব্যর্থতাটা ছিল হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা। পূর্ববর্তী মীর জাফরের প্রতিশ্রুতি মোতাবেক ঋণের অনেক অর্থ মীর কাসিমকে পরিশোধ করতে হয়, যেটা হচ্ছে ওই যে আলীগড় সন্ধি ছিল। এই সন্ধি মোতাবেক মীর জাফর তো পুরা মুর্শিদাবাদের ফান্ড খালি করে ফেলছে, যে কোম্পানিকে তাদেরকে যে এই অর্থ দিতে হবে যেটা তারা অঙ্গীকার করেছিল, বাকি অর্থ হচ্ছে মীর কাসিম দিয়েছে। তো এরকম দিতে গিয়ে দেখা গেল যে নিজেদের ফান্ডে আর কোনো অর্থ নাই। মসনদ লাভের জন্য তিনি 2 লক্ষ পাউন্ড ইংরেজদের প্রদান করতে বাধ্য হন, যার ফলে রাজকোষ শূন্য হয়ে যায়। অর্থের অভাবে তিনি প্রয়োজনীয় সৈন্য অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে পারেন নাই। দ্বিতীয় তার দুর্বলতা ছিল তিনি জমিদার এবং প্রশাসনিক কর্মচারীদের সহযোগিতা পান নাই। দেশীয় জমিদার অনেক প্রশাসনিক কর্মচারীরা মীর কাসিমকে অসহযোগিতা করে। জমিদাররা ঠিকমতো রাজস্ব দিত না। অনেক জমিদার কর্মচারীরা গোপনে মীর কাসিমের বিরুদ্ধে ইংরেজদের সাথে হাত মেলায় এবং এভাবে তারা নানা রকম সংকটের সৃষ্টি করে, এবং ফলে মীর কাসিম তার সম্পূর্ণ শক্তিটা ইংরেজদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে নাই। এটা একটা পরাজয়ের কারণ। 3 নাম্বার হচ্ছে সেনাবাহিনীর অদক্ষতা এবং বিশ্বাসঘাতকতা। মীর জাফরের সময় যে শুধু বিশ্বাসঘাতকতা, মানে মীর জাফর যে শুধু বিশ্বাসঘাতকতা করেছিল সিরাজের সাথে তাই না, মীর কাসিমের সময়ও কিন্তু বিশ্বাসঘাতকরা যুগে যুগে বিশ্বাসঘাতক সবকিছুতেই থাকে। ইংরেজদের তুলনায় মীর কাসিমের সেনাবাহিনী ছিল অদক্ষ। তাছাড়া পলাশী যুদ্ধের ন্যায় বক্সারের যুদ্ধ বিশ্বাসঘাতকতা ছিল। মীর কাসিমের গোলন্দাজ বাহিনীর আর্মেনীয় সেনাপতি মরকা এবং আরাটুন মীর কাসিমের সাথে বিশ্বাসঘাতকতা করে গোপনে শত্রুপক্ষে যোগদান করে। বিশেষ করে এটা তারা করেছিল উদয়নালার যুদ্ধে। এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হয়, যেটার প্রভাব পরবর্তীতে বক্সারের যুদ্ধে পড়ে। আর হচ্ছে ইংরেজ গোলন্দাজ বাহিনীর শ্রেষ্ঠত্ব। বক্সারের যুদ্ধে ইংরেজ গোলন্দাজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রদর্শন করা হয়। ইংরেজ বাহিনীর নিজেদের যে সেনাপতি ছিল হেক্টর মনরো, তার নেতৃত্বে শক্তিশালী কামান ব্যবহার করে, যে কামানের সামনে মীর কাসিমের বাহিনী আসলে অসহায় ছিল, কারণ এত অত্যাধুনিক অস্ত্র মীর কাসিমের কাছে ছিল না। তাছাড়া ইংরেজদের অস্ত্রশস্ত্র ছিল খুবই উন্নত। এই জন্য বলা হয়ে থাকে যে পলাশীর যুদ্ধ একটা নাটক মাত্র, আসলে প্রকৃতি যুদ্ধ হচ্ছে বক্সারের যুদ্ধ। কিন্তু বক্সারের যুদ্ধে উভয় শক্তি প্রদর্শিত হয়েছে, সেখানে ইংরেজরা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত করেছে। সম্রাট শাহ আলম এবং নবাব সুজাউদ্দৌলার যথাযথ সহযোগিতার অভাব ছিল। আমি তখন বলেছিলাম যে এই যুদ্ধটা হয়েছিল ইংরেজ বনাম ত্রিশক্তির সাথে। তো ত্রিশক্তির মধ্যে শাহ আলম আর সুজাউদ্দৌলা কিন্তু মীর কাসিমকে যথাযথভাবে সহযোগিতা করে নাই। মীর কাসিম, সম্রাট শাহ আলম, নবাব সুজাউদ্দৌলা, এলাহাবাদের শাসনকর্তা মহারাজা বেনি বাহাদুর তাদের যৌথ বাহিনী নিয়ে অংশগ্রহণ করেছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নবাব মীর কাসিম তার মৃত্যুদের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পায় নাই। তো নবাব সুজাউদ্দৌলা উজির মহারাজা বেনি বাহাদুর বিশ্বাসঘাতকতা করেছিল। সম্রাট শাহ আলমের দিওয়ান সিতাব রায়ও ইংরেজদের সাহায্য করেছিল, ফলে যুদ্ধে মীর কাসিম হেরে যেতে বাধ্য হয়। আর সর্বশেষ হচ্ছে মীর কাসিম উদার ছিল, উদার মনোভাবের। তিনি ইংরেজদের অনেক বেশি বিশ্বাস করতেন, যে সুযোগটা ইংরেজরা গ্রহণ করেছে। মীর কাসিম তার উদারতার জন্য রাজকোষ শূন্য করে ইংরেজদেরকে যে পাওনা সেটা মিটিয়ে দিয়েছিল। মানে ইংরেজরা আমাদের সাথে এত অন্যায় করছিল, মীর কাসিম তো চাইলে তাদেরকে তাদের যে পাওনা যেটা প্রতিশ্রুতিতে ছিল সেটা নাও দিতে পারতো, কিন্তু মীর কাসিম কথা মানে তার কথাগুলো রেখেছিল এবং সে উদার ছিল জন্য সেটা যে পাওনাগুলো সবটা পরিশোধ করে দিয়েছে। নিজের পুরো রাজকোষকে খালি করে দিয়ে হলেও সে পরিশোধ করেছে, সে কথা রেখেছে। তো ফলে নিজেই অর্থ কষ্টে পতিত হয় এবং সেই অর্থ কষ্টের প্রভাবটা অবশ্যই পরে বক্সারের যুদ্ধে পড়ে এবং মীর কাসিম পরাজিত হয়। এরপর যেটা আসে 4-এর জন্য উচ্চতর দক্ষতায়, সেটা হচ্ছে তাৎপর্য। বক্সারের যুদ্ধের গুরুত্ব বইয়ে পয়েন্ট লেখা আছে, কিন্তু পয়েন্টের হেডলাইন দেওয়া নাই। আমি তোমাদেরকে সবসময় বলি যে শুধু পয়েন্ট লিখবা না, পয়েন্টের হেডলাইনও লিখবা, পয়েন্টের হেডলাইনটাও দিবা। এই কি হেডলাইন দিয়ে কি ব্যাখ্যাগুলো দিব? হ্যাঁ, হেডলাইন দিয়ে ব্যাখ্যা দিবা। হেডলাইনটা আমি লিখে দিছি, বইয়ে যেগুলো পয়েন্ট দেওয়া আছে না, ওই পয়েন্টগুলোর আলোকে আমি হেডলাইনটা লিখছি। যেমন প্রথমত যেটা বলতেছে, প্রথমত না লিখে আমরা লিখবো প্রকৃত যুদ্ধ। তারপর আমরা ব্যাখ্যাটা দিব যে পলাশী যুদ্ধ ষড়যন্ত্রমূলক ছিল, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল প্রকৃত যুদ্ধ। এই যুদ্ধে উভয় শক্তি প্রদর্শিত হয়েছিল। এই যুদ্ধ ছিল ভারতের ব্রিটিশ শাসনের শেষ যুদ্ধ, শাসন প্রতিষ্ঠার শেষ যুদ্ধ। দ্বিতীয়ত যেটা লিখেছে সেটা আমরা দ্বিতীয়ত না লিখে লিখবো ব্রিটিশ শাসনের পূর্ণতা। পলাশী যুদ্ধের ফলে ব্রিটিশ শাসনের যে সূত্রপাত হয়, বক্সারের যুদ্ধে তা পূর্ণতা লাভ করে। ঐতিহাসিক
ব্রস বলেছিলেন, বক্সারের যুদ্ধের ফলাফলের উপর উপমহাদেশের ভাগ্য নির্ভরশীল ছিল। বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের সাথে সাথে স্বাধীনতার সর্বশেষ যে সম্ভাবনা ছিল সেটা বিলুপ্ত হয়ে যায়। তৃতীয়ত জায়গা আমরা লিখবো ব্রিটিশ শাসনের আধিপত্য। বক্সারের যুদ্ধে জয়ের পরে ইংরেজ অর্থনৈতিক শোষণ উপমহাদেশের বাণিজ্যের উপর ব্রিটিশদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। চতুর্থত না লিখে আমরা লিখবো মীর জাফরের পুনরায় মসনদে আহরণ। মীর জাফর বক্সারের যুদ্ধে মীর কাসিম পদশূন্য হলে বা সিংহাসনচ্যুত হলে মীর জাফরকে পুনরায় আবার পুতুল শাসক বানিয়ে বাংলার মসনদে বসানো হয়। পঞ্চমত জায়গায় আমরা লিখবো বাংলা অযোধ্যা মুঘল সম্রাটের পরাজয়। এই যুদ্ধের ফলে পলাশী যুদ্ধে কেবলমাত্র বাংলার নবাব পরাজিত হয়েছিল, কিন্তু বক্সারের যুদ্ধে আমরা আর অন্যান্য যারা সহযোগী মিত্র শক্তি ছিল, যেমন সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং শাহজাদা সুজা অযোধ্যার নবাব, এরাও কিন্তু একই সাথে পরাজিত হয়। তাহলে একই সাথে বাংলা পরাজিত হলো, বিহার পরাজিত হলো, উড়িষ্যা পরাজিত হলো। মানে পলাশী যুদ্ধে শুধু বাংলা পরাজিত হয়েছিল, কিন্তু এখানে অন্যান্য বাকিরাও পরাজিত হয়। এখানে আরো দুইটা পয়েন্ট আছে। পঞ্চমত, এই যুদ্ধের ফলে বাংলার নবাব পদে কে বসবে, নবাব পদ কে হারাবেন তা ইংরেজ কর্তৃক নির্ধারিত হয়। এটাকে আসলে নাম দিতে পারতেছিলাম না, এটাতে কি নাম দেওয়া যায়? পদ নির্ধারণ। হ্যাঁ, বাংলার নবাব পদ নির্ধারণ, এটা দিতে পারি আমরা। আর সপ্তমত হচ্ছে এই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয় সম্রাট শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ইংরেজদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে। এটা আলাদা করে দেওয়ার কিছু নেই, এটা 6 এর সাথে অ্যাড করে দিলেই হবে। কারণ তাদের পরাজয় লাভ করার পর, তারা পরাজিত হবার পর তারা তো আলটিমেটলি ব্রিটিশ কোম্পানির উপর নির্ভরশীলই হয়ে পড়ে, তাদের তো আর কোনো গতান্তর থাকে না। তো এগুলা হচ্ছে বক্সারের যুদ্ধের তাৎপর্য, যেটা আমরা উচ্চতর দক্ষতার জন্য পড়ব। এরপরেই চলে আসে হচ্ছে আমাদের ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ। দেওয়ানি লাভটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই দেওয়ানি লাভের মাধ্যমে পুরো বাংলাকে ব্রিটিশরা করায়ত্ত করে নেয়। বাংলার আর নিজস্ব বলে কিছুই রইল না। বাংলার সকল অর্থ সম্পদ ক্ষমতা তার হাতে, ব্রিটিশদের হাতে চলে গেল। বক্সারের যুদ্ধ থেকে উদ্ভূত পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে ইংরেজরা সিদ্ধান্ত উপনীত হয় যে বক্সারের যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় যে ক্ষমতা লাভ করেছে তা আইনগত কোনো ভিত্তি নাই। এখন এটাকে একটা বৈধতা দেওয়া দরকার, তাই না? যেমন আমাদের দেশে যখন সামরিক শাসকরা ক্ষমতায় আসতো, তারা তাদের ক্ষমতাকে বৈধ করার জন্য তারা বেসামরিকীকরণ করতো, তারা একটা নির্বাচন দিত, নির্বাচনে জয়যুক্ত হয়ে তারা নিজেদেরকে বৈধ প্রমাণিত করত। তো ইংরেজরাও চাচ্ছে এখন তাদেরকে বৈধ প্রমাণিত করবে। কিভাবে করবে? এর একটা আইনগত ভিত্তি অর্জনের মাধ্যমে। কোম্পানির স্বার্থ রক্ষা করতে ইংরেজরা দ্বিতীয় শাহ আলমের সাথে একটা ঐতিহাসিক সন্ধি করে। দ্বিতীয় শাহ আলম হচ্ছে ওই যে মুঘল সর্বশেষ সম্রাট দ্বিতীয় শাহ আলম, তার সাথে একটা ঐতিহাসিক সন্ধি করে। এই সন্ধির শর্ত অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মর্যাদা ক্ষমতা স্বীকৃতি পায়। বাদশাহের সম্মান রক্ষার্থে ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে প্রাপ্ত কারা ও এলাহাবাদ অঞ্চল দ্বিতীয় শাহ আলমকে অর্পণ করে। এছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে বার্ষিক 26 লক্ষ টাকা আদায় করতে, মানে টাকার কর দিতে সক্ষম হন। এর বিনিময়ে অবশ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হয়। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাবে হচ্ছে এই যে 3টা এলাকা, সব থেকে বড় সমৃদ্ধ 3টা এলাকা বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা। বিনিময়ে দ্বিতীয় শাহ আলম পাবে হচ্ছে কারা, এলাহাবাদ অঞ্চল এবং 26 লক্ষ বার্ষিক 26 লক্ষ টাকার কর। এইভাবে একটা চুক্তি হয় পারস্পরিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের রাজনৈতিক, আচ্ছা এখানে দেওয়ানি লাভ হচ্ছে ওই যে রাজস্ব আদায়ের ক্ষমতা, তাদেরকে বাংলা, বিহার, উড়িষ্যার যে রাজস্ব আদায়ের ক্ষমতাটা দেওয়া হলো, এখানকার সব ট্যাক্স কোম্পানি নিবে, কোম্পানির আয়। তো এই এই ঘটনাটাই হচ্ছে কোম্পানির দেওয়ানি লাভ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রে কিছুটা তাৎপর্য আছে। আমরা এখানে তাৎপর্যটা দেখবো, দেওয়ানি লাভের তাৎপর্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের যে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রে কিছুটা তাৎপর্য ছিল।
রাজনৈতিক তাৎপর্য যদি দেখি সেটা হচ্ছে রাজনৈতিক দিক থেকে কোম্পানি এই দেওয়ানি লাভ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। বস্তুত 1757 খ্রিস্টাব্দের পর থেকে কোম্পানি বাংলা যে অধিকার পেয়েছিলেন তার বৈধতা স্বীকৃতি পায় হচ্ছে দেওয়ানি লাভের পর। অর্থাৎ এতদিন তারা যে অধিকারটা পাচ্ছিল বা যে অর্থটা আয় করছিল এবং নবাবকে সরিয়ে নবাবকে পুতুল নবাব হিসেবে রেখে তারা যেটা আয় করতেছিল এটা অনেকটা অবৈধ ছিল। এখন ওটার একটা আইনগত ভিত্তি পাইলো হচ্ছে এই চুক্তির মাধ্যমে। মানে এখন থেকে বাংলা বিহার উড়িষ্যার সব যাবতীয় ট্যাক্স তারা তুলবে এবং এটা তাদের জন্য বৈধ হয়ে গেল। ঐতিহাসিক পি.জে. মার্শাল এই ঘটনাকে উপসাম্রাজ্যবাদ হিসেবে আখ্যা দিয়েছেন। দেওয়ানি লাভের গুরুত্ব সম্পর্কে এই কথা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে বাংলার নবাব কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হয়েছিল। দ্বিতীয়ত অর্থনৈতিক দিক থেকে হচ্ছে গুরুত্ব হচ্ছে ইংরেজদের দেওয়ানি লাভ ভারতবর্ষের ইতিহাসে এক যুগ সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা যায়। এই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কোম্পানি সরকারের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিজেদের ক্ষমতার বিস্তার করতে পেরেছিল। এই দেওয়ানি লাভের নেতিবাচক দিক হিসেবে বলা যায় যে ভারতবর্ষের সাধারণ মানুষকে পদদলিত করে রাখার প্রয়াস ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ পর্যায়ে। তারা ভারতবর্ষের বিভিন্ন রণাঙ্গনের সূর্যের মতো নতুন রূপে উদীয়মান হতে থাকে, তারা অন্যদিকে ভারতবর্ষের বিভিন্ন শাসনকুল অবদলিত হতে থাকে। এই হচ্ছে কোম্পানির দখলদারিত্ব বা সাম্রাজ্যবাদের শুরু। এরপর ধীরে ধীরে যতগুলা দেশীয় রাজ্য আছে সবগুলা কিন্তু মানে এটা একজন প্রশ্ন করেছিল, তোমরা তো প্রশ্ন আমাকে কম করো। আমাকে একজন প্রশ্ন করেছিল যে তারা তো কোম্পানি তো শুধু বাংলায় নবাবকে পরাজিত করেছিল, তাহলে পুরো ব্রিটিশ ভারত কিভাবে কোম্পানির হাতে চলে গেল? তো এই যে দেখলাম আমরা আজকের ঘটনার মাধ্যমে দেখলাম যে শুধু বাংলায় হচ্ছে পলাশী যুদ্ধের মাধ্যমে শুধু বাংলা দখল করলো, এরপর বক্সারের যুদ্ধের পর বিহার আর উড়িষ্যা এই অঙ্গীকারের মাধ্যমে নিয়ে নিল, চুক্তির মাধ্যমে নিয়ে নিল। এরকম ধাপে ধাপে প্রতিটা দেশীয় রাজ্য আমরা সামনে ইঙ্গ মহীশূর যুদ্ধ দেখবো, পরে দ্বিতীয় অধ্যায় আছে। তো এভাবে ধাপে ধাপে কিন্তু তারা পুরো ভারতকে একটা সময় নিজেদের অধীনে নিয়ে আসে, যার জন্য এই ব্রিটিশ ইন্ডিয়া হয়ে যায় কোম্পানির হাতে এবং পরবর্তীতে কোম্পানি থেকে পার্লামেন্টের হাতে ক্ষমতাটা চলে যায়। মিস একটা কোশ্চেন ছিল এখানে হ্যাঁ। হচ্ছে মানে রাজনৈতিক গুরুত্ব আর অর্থনৈতিক গুরুত্ব প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, আর আপনার এখানে যে দুইটা পয়েন্ট রাজনৈতিক আর অর্থনৈতিক, এখন কি আমরা বইয়েরটা দিব নাকি আপনারটা? এই যে তোমরা বইয়েরটা দিলে কোনোই সমস্যা নাই, তোমরা বইয়েরটাই দিও। মিস আচ্ছা, আজকের এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আমরা বাকিটা পড়বো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। সবাই ক্লাস রোল দিয়েছো ইনবক্সে? Yes, ma'am. আচ্ছা, আমি ধরে নিলাম তোমরা সবাই দিয়েছো। অল্প কয়টা রোল সবাই দিয়েছো? যারা দাও নাই দিয়ে ফেলো, আমি এটা অফ করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বক্সারের যুদ্ধ ভালো করে পড়ে ফেলবা, পলাশী যুদ্ধ তো আগেই পড়েছো। আমরা আর অল্প একটু বাকি আছে, ইংরেজদের দ্বৈত শাসন, লর্ড ক্লাইভ, এই দুইটা পড়েই আমরা হচ্ছে এইটার সেকেন্ড অধ্যায়ে যাব না, আমরা আবার সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়ে যাব। আমরা দুইটা পেপার Okay, ma'am. একসাথে পড়তে শুরু করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum. Assalamualaikum.